স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। মৃত্তিকা পিছিয়ে আসে, কোনো কথা না বলেই সে দ্রুত পা চালায়, আর বাইরে বের হবে না বলে সিদ্ধান্ত নেয় সে। মৃত্তিকাকে যেতে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে আফিম। সুমধুর সাবলীল কণ্ঠে উচ্চস্বরে গেয়ে ওঠে, খানিক নিচু কণ্ঠে পুনরায় আওড়ায়। আফিমের এই গান শুনে ধরফর করে ওঠে মৃত্তিকার বুক। বুকে হাত চেপে তড়িঘড়ি করে রিকশায় চড়ে সে। সিদ্ধান্ত নেয় আফিমের সামনাসামনি আর কখনো পড়বে না। তাকে দেখলে উল্টো রাস্তা ধরবে মৃত্তিকা। সন্ধ্যের পর পর হন্তদন্ত হয়ে বাড়িতে ফেরেন আশরাফ মির্জা। তার এক হাতে ফোন আর অপর হাতে পোস্টার। দ্রুত পায়ে হম্বিতম্বি করতে করতে সে বাড়িতে আসে। বাড়িতে ঢোকার পথেই হুঙ্কার করতে থাকেন তিনি। বজ্র কণ্ঠে আফিমকে ডাকতে থাকেন। আফিম সে ডাক শুনেও না শোনার ভান ধরে। মনে মনে হাসে সে। বাড়িতে ঢুকে আশরাফ মির্জা দেখেন আফিম টিভিতে খবর দেখছে। তার হাতে পপকর্ন এর ঠোঙ্গা। খুব মনোযোগী ভঙ্গিতে টিভির দিকে চেয়ে আছে সে। আশরাফ মির্জা গজগজ করতে থাকেন। আফিম তার হিংস্রতাকে উপেক্ষা করে। আফিমের দৃষ্টি বরাবর চোখ রেখে তিনি টিভির দিকে তাকান। খবরের হেডলাইনে নিজের নাম দেখে চমকে ওঠেন। চশমা এঁটে ভালো করে তাকান টিভির দিকে। হেডলাইনে লিখেছে, ঢাকার অলিগলিতে পাত্রে চেয়ে পোস্টারটা নিয়েছেন ঢাকার অন্যতম ধনী ব্যবসায়ী আশরাফ মির্জা। শহর জুড়ে চলছে বিভিন্নমুখী আলোচনা সমালোচনা। হতবিহ্বল হয়ে পড়েন আশরাফ মির্জা। ছেলের দিকে ক্রোধমাখা দৃষ্টিতে তাকিয়ে বলেন, বেয়াদবির একটা সীমা থাকে। তুমি এটা কিভাবে করলে? আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে। অত্যাধিক শান্ত কণ্ঠে আফিম জবাব দেয়, আপনি আমার ছবি ছাপাতে পারেন, আমি পারি না? তাই বলে তুমি আমাকে এইভাবে অপমান করবে? বিয়ে করলে কেউ অপমানিত হয়? তুমি জানো এই পর্যন্ত কতগুলো কল এসেছে আমার ফোনে। রেগে আমি ফোন অফ করে রেখেছি। তুমি এই দুঃসাহস কেন কেন করলে? সমাজের সামনে আমার গুড ইমেজটাকে নষ্ট করলে। আপনিও তো আমাকে নেশাখোর বানিয়ে ফেলেছেন সবার কাছে। সেবেলায় রাগে দুঃখে মাথার চুল টেনে ছিঁড়তে ইচ্ছে হয় আশরাফ মির্জার। হিংস্র সিংহের ন্যায় গর্জন করতে থাকে সে। গট গট করে চলে যান নিজের ঘরে। আফিমকে দেখলেই রাগ তরতর করে বাড়ছে। এই ছেলের সাথে কথা বলাই বৃথা। যত কথা হবে তত তাকে রাগানো হবে। আশরাফ মির্জা ঘরে চলে যেতেই ফিক করে হেসে ফেলে আফিম। ব্যাটা ঘাবড়ে গেছে। তাকে জব্দ করতে পেরে একচোট হেসে নেয় আফিম। কিছুক্ষণ বাদে কল করে তার ছেলেপেলেদের। পোস্টারগুলো খুলে ফেলার আদেশ জানায় তার বাবা কতটা ভরকেছে, বিব্রত হয়েছে। বাড়ি থেকে কিছুটা দূরের মাঠে মেলা বসেছে। মৃত্তিকার সেখানে যাবার কোনো ইচ্ছেই নেই। একে আফিম যা কাণ্ড করে বেড়াচ্ছে তাতে কলঙ্ক লাগতে বেশি সময় লাগবে না। ছেলেটার থেকে দূরত্ব বাড়াতে চায় মৃত্তিকা, কিন্তু বিধাতার মর্জির কারণে বারবার আফিমের সামনে পড়তে হয় তাকে। না চাইতেও আফিমের সাথে সাক্ষাৎ হয় মৃত্তিকার। দুদিন ঘর ছেড়ে বের হয়নি সে। আফিমের কথাবার্তা বড় অদ্ভুত লাগে তার কাছে। পাশেই মেলা বসেছে জানতে পেরে ইরহাম মেলায় যাওয়ার জন্য বায়না ধরেছে। ওদিকে জাহানারার 7 মাস চলছে। ভর সন্ধ্যায় কিছুতেই সে বের হয় না। মেহমেদের অফিস ছুটি হবে 8টায়। ইরহামের দাদুর দোকান মেলার কাছেই। আজ বিক্রিবারটা বেশি হওয়ার সম্ভাবনা আছে বলে সে চলে গেছে দোকানে। একমাত্র ব্যস্ততা নেই মৃত্তিকার মাঝে। পরীক্ষা শেষ, ভার্সিটি নেই বললেই চলে। তাই ইরহামকে মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার দায়িত্ব এসে পড়ে মৃত্তিকার কাঁধে। ছেলেটা এত জেদ ধরেছে যে বাধ্য হয়েছে তাকে নিয়ে মেলায় আসতে। দিগন্ত জুড়ে বিস্তৃত খোলা জায়গাটায় সারি সারি করে বসেছে মেলার আয়োজন। নাগরদোলার বিশাল চাকা ঘুরছে ধীরে ধীরে। আলোয় আলোয় ঝলমল করছে চরকি। মিনি ট্রেনের শীষ ভেসে আসছে ভিড়ের ভেতর দিয়ে। আর বেলুন ছোড়ার দোকানে ছোটদের উচ্ছ্বাস বোঝা যাচ্ছে। চারপাশে মানুষ গিজগিজ করছে। এতটাই ভিড় যে পা ফেলার জায়গাটুকুও পাওয়া যায়। খাবারের দোকানগুলো থেকে ভেসে আসছে ভাজাভুজির গন্ধ। মিষ্টির দোকানে রঙিন জিলাপি আর সন্দেশ। কসমেটিক্সের ঝকঝকে স্টলে সারি সারি চুড়ি, কানের দুল চিরুনি সাজানো। একটু দূরে হাঁড়ি পাতিলের দোকানে ধাতব জিনিসের ঝনঝন শব্দ। চারদিকে স্ট্রিট ফুড, চটপটি, ফুচকা, কাবাবের দোকান বসেছে। প্রতি বছর একদিনের জন্য এই মেলাটা বসে, আর সেদিন আশপাশের সব মানুষই এখানে চলে আসে। মৃত্তিকা আজ ঢিলেঢালা পাকিস্তানি ইন্সপায়ার্ড 4 পিস পরে এসেছে। মাথায় সুন্দর করে ওড়না নিয়েছে। ভিড়ের মধ্যেও তাকে আলাদা করে চেনা যাচ্ছে। পার্সে 2000 টাকা এনেছে।
ইরহামের খেলনার জন্য জাহানারা দিয়েছে 1000, বাকি টাকা মৃত্তিকার নিজের জমানো। ছোট্ট ইরহামের হাতটা মৃত্তিকা শক্ত করে মুঠোয় ধরে এদিক ওদিক হাঁটে। মিনি ট্রেনে চড়ে দুজন তারপর নাগরদোলায় উঠতে অনেকক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। ইরহামের জন্য বেশ কয়েকটা খেলনা কেনার পর মৃত্তিকা দাঁড়ায় কসমেটিক্সের দোকানে। মায়ের জন্য একটা কানের দুল নেবে এই ভেবেই সে ইরহামের হাত ছেড়ে দুলগুলো উল্টে পাল্টে দেখে আর চোখে তাকায় ছেলেটার দিকে। ইরহাম দেখতে একেবারে তার বাবার মতো, শ্যামলাটে গায়ের রং, তবু মুখের আদল অপর মিষ্টি, একেবারে গোলগাল মুখ, হাসলে গালে ছোট্ট টোল পড়ে। মুহূর্তের জন্য মৃত্তিকার চোখ আটকে থাকে তার সেই হাসিতে। ফের দুল দেখে দামাদামি করে মৃত্তিকা পার্স থেকে টাকা বের করে। দোকানিকে টাকাটা দিয়ে সে পাশ ফিরে দেখে ইরহাম নেই। চমকে ওঠে মৃত্তিকা, দ্রুত আশেপাশে চোখ বুলায় সে। মানুষের অভাব নেই, ইরহামের ছোট্ট দেহটা কোথাও নেই। ভিড়ের মাঝে সে হারিয়ে গেছে। মৃত্তিকার বুক কেঁপে ওঠে, সামনে এগিয়ে ভিড় ঠেলে ঠেলে এগোয় সে। এত কোলাহল শব্দের মাঝেও চিৎকার করে ডাকে, ইরহাম বাবা, কোথায় তুমি? ইরহাম। ইরহামের সারা শব্দ নেই। এত এত বাচ্চা কাচ্চার ভিড়ে তাকে কোথায় খুঁজবে? মাত্রই পাশে ছিল, কোথায় হারালো ছেলেটা? বুক ভার হয়ে আসে মৃত্তিকার। এদিক ওদিক ছুটে ডাকতে থাকে ছেলেটাকে। সবাই তাকায় তার দিকে, প্রশ্ন ছুড়ে। মৃত্তিকার মেরুদণ্ড বেঁকে আসে। ইরহামকে না পেলে কী হবে? আতঙ্কে নীলচে হয়ে ওঠে মৃত্তিকার মুখ। দিশেহারা হয়ে যায় সে। এদিক ওদিক ছুটে যায় মৃত্তিকা, চেঁচিয়ে ডাকে ইরহামকে। প্রায় 5-10 মিনিট পুরো মাঠে টহল দেয় মেয়েটা। মাঠের কোণার একটি খেলনার স্টলে ইরহামের শার্ট গায়ে জড়ানো একটি বাচ্চাকে দেখে থমকে তাকায় সে। সাথে সাথে ডেকে ওঠে, ইরহাম। ইরহাম নিজের ডাক শুনে পিছু ফেরে। গাল ভরে হাসে সে ফুপিকে দেখে। ইরহামের সাথে লম্বাটে ছেলেটিও পিছু ফেরে। তাকে দেখে ছলকে ওঠে মৃত্তিকার হৃদয়। কমে যায় তার অস্থিরতা। বুঝতে পারে ইরহামের এভাবে হারিয়ে যাবার আসল রহস্য। ইয়াসিন দাঁড়িয়ে আছে ইরহামের পাশে। নিশ্চয়ই ইয়াসিনকে দেখে ইরহাম ছুটে এসেছে। তাদের বিয়ে ঠিক হওয়ার পর বেশ কয়েকবার ইরহামের সাথে ইয়াসিনের দেখা হয়েছে। ইয়াসিন ঘটা করে ইরহামকে খেলনা, মজা খাবার কিনে দিয়েছে, তাই লোকটার সাথে বেশ খাতির জমিয়ে ফেলেছিল ইরহাম। তাকে দেখলেই ইরহাম খুশি হয়ে যায়। ইয়াসিনকে দেখে সে ছুটে গেছে নিয়ে সন্দেহ নেই মৃত্তিকার মনে। তবে ইয়াসিন কেন ইরহামকে নিয়ে এদিকে চলে এসেছে? কেন ইরহামকে তার হাতে তুলে দেয়নি? মৃত্তিকাকে দুশ্চিন্তায় ফেলবে বলে? রাগে ফেটে পড়ে মৃত্তিকা। ক্রোধে গভীর চোখজোড়া চলে ওঠে। তীর তীর করে কাঁপে নাকের পাটা। এগিয়ে গিয়ে ইরহামের হাত ধরে মৃত্তিকা। ইয়াসিন হেসে জিজ্ঞেস করে, কেমন আছো মিতিকা? মৃত্তিকা কটমট করে তাকায় ইয়াসিনের দিকে। রাগে সে কাঁপছে রীতিমতো। কিছু না বলে ইরহামকে নিয়ে সে খালি জায়গায় আসে। মাঠের পেছন দিকে অনেক কাঁঠাল গাছ দিয়ে ভরা। এদিকটা পুরো ফাঁকা, মানুষের সমাগম নেই একদম। সবার আনন্দ মাঠের ভেতরের স্টলগুলোতে। ইরহামকে নিয়ে মৃত্তিকা পেছনের ফাঁকা স্থানটায় আসে। ইয়াসিন তার উত্তর না পেয়ে মৃত্তিকার পিছু আসে। ফাঁকা কোলাহল মুক্ত জায়গায় প্রবেশ করতে মৃত্তিকার হাত পেছন থেকে টেনে ধরে ইয়াসিন। মৃত্তিকার রেগে আগুন, ঘৃণায় গা দুলে ওঠে। চট করে ঘুরে সর্বোচ্চ শক্তি দিয়ে কষে চড় মারে ইয়াসিনের গালে। শব্দ হয় প্রকট। না থেমে ফের ইয়াসিনের অপর গালে কষে চড় দেয় মৃত্তিকা। হতভম্ব ইয়াসিন গালে হাত দিয়ে তাকায় মৃত্তিকার পানে। মৃত্তিকা ইরহামের হাত শক্ত করে চেপে ধরে উচ্চ স্বরে চেঁচিয়ে বলে, খবরদার, ওই নোংরা হাত দিয়ে আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। থু, আপনাকে দেখলে আমার ঘেন্না লাগে। ইয়াসিনের গদগদ স্বভাব বদলে গেল সাথে সাথে। প্রথমবার কারো হাতে চর খাওয়াটা ছেলেটার ইগোতে গিয়ে লাগে। রাগান্বিত কণ্ঠে বলে, তুমি আমায় চড় মারলে কোন সাহসে? মৃত্তিকার সমান তালে গর্জে ওঠে, আবার মারবো। যতবার আমার কাছে ঘেঁষার চেষ্টা করবেন ততবার মারবো। আপনার মতো নরকের কীটদের প্রতিদিন 3 বেলা সপাটে চড় দিলে তাদের শিক্ষা হয়। ইরহামকে আপনি কেন ওদিকে নিয়ে গেছেন? আমাকে কষ্ট দেবেন বলে? আমাকে দুশ্চিন্তায় ফেলবেন বলে? ইরহাম আমার কাছে এসেছে, তাই আমি ওকে খেলনা কিনে দিতে নিয়ে এসেছি। কেন ওকে খেলনা দেবেন? ওকে এতিম, অনাথ নাকি দরিদ্র? কোনোটাই নয়। কোন সম্পর্কের খাতিরে ওকে খেলনা কিনে দেবেন? মাঠের ভেতর অনেক শব্দ, তাদের উচ্চস্বর পৌঁছয় না কারো কানে। ইয়াসিনের রাগ মাথায় চড়ে। এগিয়ে এসে মৃত্তিকার হাত চেপে ধরে সে।
আর জেদ দেখিয়ে বলে, দেখি মারো, কত পারো তুমি, আমিও দেখতে চাই। অতিরিক্ত কষ্ট পেলে রাগ ধামাচাপা পড়ে যায়। এই ইয়াসিনকে মৃত্তিকা যত দেখে তত অবাক হয়। তার এত রূপ ছিল মৃত্তিকা কখনো বোঝেনি। রাগে দুঃখে কান্না চলে আসে মৃত্তিকার। কণ্ঠ নামিয়ে তেজ দেখিয়ে সে বলে, আমার হাত ছাড়ুন। ছাড়বো না। মৃত্তিকা ছটফট করে নিজের হাত ছাড়াতে চায়। শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারে না মেয়েটা। রাগগুলো উড়ে গিয়ে কান্নারা আশ্রে পড়ে। হু হু করে ওঠে, চোখ বেয়ে গড়ায় লোনা পানি। মৃত্তিকা শক্তি খাটায় নিজেকে ছাড়িয়ে নেবার প্রয়াস চালায়। না পেরে শক্তি ফুরিয়ে আসে মৃত্তিকার। মুক্তির আশা ছেড়ে দিতে একটি দানবীয় শক্তপোক্ত হাত মৃত্তিকার হাতের ওপর রাখা ইয়াসিনের হাতটা চেপে ধরে। ভীত হয়ে পাশে তাকিয়ে আফিমকে দেখে ইয়াসিন। তার আগমনের কারণটা বোধগম্য হয় না ইয়াসিনের। তবে এই সময়টায় আফিমকে দেখে স্বস্তি পায় মৃত্তিকা। ছলো ছলো চোখে তাকায় আফিমের দিকে। আফিম দেরি না করে আচমকা ঘুষি বসিয়ে দেয় ইয়াসিনের মুখে। ব্যথায় কুকড়ে ওঠে ছেলেটা। মুখে কালশিটের দাগ পড়ে সঙ্গে সঙ্গে। মৃত্তিকার হাত ছেড়ে দু কদম এগিয়ে মাটিতে আছড়ে পড়ে সে। আফিমের চোখ হিংস্র হয়ে উঠেছে। ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে। রাগে শরীরের সমস্ত রোগ ফুলে উঠেছে। ইয়াসিন উঠে দাঁড়ালে তার কলার চেপে ধরে আফিম। ধাক্কা দিয়ে মৃত্তিকার পাশের কাস্টির সাথে মিশিয়ে দেয়। মৃত্তিকার কান্না পায় প্রচণ্ড। ইয়াসিনের এই কুৎসিত রূপ তাকে বুঝিয়ে দেয় সে কতটা বোকা, কতটা কাঁথা। ইয়াসিন ব্যথায় নতজানু হয়ে প্রশ্ন করে, আপনি আমায় মারছেন কেন? আফিম ক্রোধে ফেটে পড়ে। হুঙ্কার ছেড়ে বলে, মৃত্তিকার হাত ধরেছিস কেন? ইয়াসিন বিব্রত কণ্ঠে বলে, আপনি বুঝবেন না, ছাড়ুন আমায়। মিতিকা, একে বলো আমাকে ছেড়ে দিতে। পুনরায় ইয়াসিনের কলার শক্ত করে চেপে ধরে আফিম। ঝাঁজ মিশিয়ে বলে, আর একবার ওর নাম উচ্চারণ করে দেখ, জিন্দা পুঁতে ফেলবো। মৃত্তিকা আফিমকে থামায় না, বরং ইরহামকে কোলে চেপে ঝড়ো ঝড়ো করে কাঁধে মেয়েটা। তার কান্নার শব্দে আফিম বিচলিত হয়ে পড়ে। ছেড়ে দেয় ইয়াসিনের শার্টের কলার। মনটা কোডেকে ওঠে। এই নির্জন জায়গায় মৃত্তিকার সাথে কোনো ভুল করেনি তো ছেলেটা। ব্যতিব্যস্ত হয়ে আফিম মৃত্তিকার কাছে এসে শুধোয়, মৃত, কি হয়েছে দেখি, কাঁদছো কেন? ও মেরেছে তোমাকে? কোথায় মেরেছে দেখাও। ছুঁয়েছে খারাপভাবে? খারাপ কথা বলেছে? বলো বলো আমায়। মৃত্তিকা নাক টানে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আফিমের দিকে। ঠোঁটজোড়া কাঁপে মেয়েটার। আফিম এত নরম স্বরে কথা বলছে কেন? এভাবেও ছেলেটা কথা বলতে পারে? মৃত্তিকাকে বাচ্চাদের মতো ট্রিট করছে ছেলেটা। তার চিন্তিত স্বর আদল হতভম্ব করে দেয় মৃত্তিকাকে। সে ভেবে পায় না আফিমের বিচরণ কেন সর্বত্র, কেন সে সব জায়গায় হাজির হয়ে যায়। মৃত্তিকার বিপদে তাকেই কেন আগে পাওয়া যায়? বোঝে না মৃত্তিকা। বোকা সাদাসিধে অবুঝ বালিকার ন্যায় সে চেয়ে রয় আফিমের এই সুন্দর মুখের দিকে। তাকিয়েই থাকে। চোখজোড়া শান্ত হয়ে ওঠে মৃত্তিকার। মৃত্তিকাকে কথা বলতে না দেখে ভয় বাড়ে আফিমের। মেয়েটা তো সচরাচর চুপ থাকে না। তেজি স্বরে প্রত্যুত্তর করে যে মেয়েটা সেইভাবে থিতিয়ে আছে কেন? প্রশ্নের উত্তর দিতে এত দেরি করছে কেন? আফিমের দানবীয় দেহের সম্মুখে মৃত্তিকাকে ছোট বলে মনে হচ্ছে। আফিমের লম্বাটে করণ, প্রশস্ত বুক, চওড়া কাঁধ। তার সামনে মৃত্তিকা যেন 18 বছরের তরুণী, নিষ্পাপ শিশু। তার গোলগাল ছোট্ট মুখ পানে তাকিয়ে ভেতরটা কেমন অস্থির হয়ে আসে আফিমের। আফিম মৃত্তিকার থেকে উত্তর না পেয়ে তেড়ে যায় ইয়াসিনের দিকে। মৃত্তিকা ইরহামকে কোল থেকে নামিয়ে আফিমের শার্ট টেনে ধরে। কম্পিত কণ্ঠে বলে, আফিম ছেড়ে দিন, আমি কাঁদছি না। আফিমের দৃষ্টিতে মৃত্তিকার প্রতি মায়া। ইয়াসিনের প্রতি তার দৃষ্টি যতটা হিংস্র, মৃত্তিকার প্রতি তার দৃষ্টি ততটাই মোলায়েম। মৃত্তিকাকে তার শার্টের কোণা ধরে রাখতে দেখে ফিচেল হাসে আফিম। বলে, তুমি আমাকে ছুঁলে কেন মৃত্যু? আমি ছুলেই তো দোষ হয়ে যাবে। নিভু নিভু আলোয় মৃত্তিকার উজ্জ্বল মুখ দেখা যাচ্ছে। চোখ নাক গাল কিছুটা লালচে হয়ে উঠেছে, যদিও চোখে পানি নেই। আফিমের দৃষ্টি তার কান্নাকে উড়িয়ে দিয়েছে মুক্ত বাতাসে। মেয়েটার মাথা নত, চিবুক ঠেকেছে বুকে। ইয়াসিন চলে গিয়েছে গর্জন করতে করতে। ইয়াসিনকে দেখে নিবে বলে শান্ত কণ্ঠে হুমকিও দিয়েছে। তাতে আফিমের আদৌ যায় আসে? সে তাকিয়ে আছে মৃত্তিকার দিকে। চোখ জোড়া তার তীক্ষ্ণ, গভীর, কিছুটা রাগও মিশে আছে তার সত্তায়। গম্ভীর কণ্ঠে আফিম বলে, ওদিকটা ছেড়ে এদিকে এসেছিলে কেন? মৃত্তিকা এদিক ওদিক তাকায়। কেউ নেই এদিকটায়। তার হাত পা কাঁপছে।
অস্বস্তি হচ্ছে ভীষণ। আফিমের প্রশ্নটিকে উপেক্ষা করে মৃত্তিকা মিনমিনে স্বরে বলে, আমি বাড়ি ফিরবো। ফোঁস করে দু হাতে কোমর চেপে শ্বাস ছাড়ে আফিম। বুঝতে পারে মারধর দেখে সরল মেয়েটা ভয় পেয়েছে। তার তেজ রাগ সব চাপা পড়েছে ভয়ের আবরণে। না চাইতেও হেসে ফেলে ছেলেটা। কোমল কণ্ঠে বলে, মাত্রই তো আসলে, এখনই যাবে? দৃষ্টি সরিয়ে মুখ তোলে মৃত্তিকা। ট্যাব ট্যাব করে তাকায় আফিমের মুখ পানে। কৌতূহলী কণ্ঠে বলে, আপনি কি করে জানেন আমি মাত্র এসেছি? আফিম ফের কাঁদুলিয়ে আলতো হাসে, বলে, মাটির দিকে তাকিয়ে হাঁটলে আশপাশ দেখবি কি করে? আমি রাস্তায় ছিলাম, তোমাকে এদিকে আসতে দেখেছি। ইরহামকে কোলে তুলে নেয় মৃত্তিকা। আফিমের দিকে চেয়ে সংকোচ আর শ্রোতায় মরানো কণ্ঠে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। আফিম ডান ভ্রু উঁচিয়ে বলে, ধন্যবাদ দিয়ে করবো কি? চলো একটা সিগারেট কিনে দাও। মৃত্তিকা একটু ভেবে বলে, আপনি আমার উপকার করেছেন, বিনিময়ে আমারও উচিত আপনার উপকার করা। কিন্তু আপনি যা করতে বলেছেন তা আপনার কোনো উপকারে আসবে না, বরং আপনারই ক্ষতি করবে। আফিম ফিচেল হেসে বলে, তার মানে তুমি আমার ভালো চাইছো, তাই তো? আফিম পা বাড়িয়ে বলে, এসো আরেকটু ঘুরে দেখি মেলাটা। আতকে ওঠে মৃত্তিকা। ব্যস্ত কণ্ঠে বলে, না না, আমাদের কেউ একসাথে দেখে ফেললে খুব সমস্যা হবে। আমি বাড়ি ফিরবো, আপনি চলে যান। আমরা কি প্রেম করছি? দেখুক, যায় আসে না। মৃত্তিকা শক্ত কণ্ঠে জানায়, আপনি প্রাপ্তবয়স্ক আর আমিও, আমাদের একসাথে ঘোরাফেরা করাটা উচিত নয়। আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখলেই আমার জন্য তা মঙ্গলজনক হবে। আফিম শোনে না কিছুই। এরহামের হাত ধরে বলে, পুচকু চল খেলনা কিনে দিই। এরহাম ছোট বাচ্চা। কে বখাটে আর কে ভালো মানুষ তা বোঝার ইন্দ্রিয় তার নেই। আফিম খেলনা কিনে দিবে শুনেই লাফাতে থাকে ছেলেটা। আফিমের হাত ধরে মাঠের দিকে চলে আসে। মৃত্তিকা বারণ করে ফের, আফিম, ওকে নেবেন না, বাড়ি ফিরতে হবে আমাদের। আফিম পাত্তা দেয় না মোটেই। ইরহামকে নিয়ে খেলনার দোকানে গিয়ে একটি খেলনা পিক আপ ফ্যান কিনে দেয়। মৃত্তিকা পিছু পিছু এলেও ওদের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। খেলনাটা কিনে দেওয়ায় সে একটু অপ্রস্তুত হয়, বলে, আপনি খরচ করবেন না, ওকে আমি কিনে দিচ্ছি। শান্ত, রূপক, রায়ান ওরাও চলে আসে। ইরহামকে কোলে নিয়ে ওরা উপরে ছুঁড়ে মারে। আবার নিচে পড়তে নিলে বাচ্চাটাকে ধরে নেয়। খিলখিল করে হাসে ইরহাম। ড্রাগনের পিঠে বসে দোল করার একটা খেলনা আছে। এত ভিড়ে ওদিকে মৃত্তিকারা যেতেই পারেনি। আফিমকে দেখে ভিড় কমিয়ে সবাই জায়গা করে দেয়। শান্ত আর ইরহাম অনেকগুলো ড্রাগনের মাঝে একটি ড্রাগনের উপর বসে দোল খায়। মৃত্তিকা দেখে সবটা। কিছুক্ষণ আগে জমিয়ে রাখা দুঃখগুলো ম্লান হয়ে আসে। চেয়ে রয় ইরহামের হাস্যোজ্জ্বল মুখের দিকে। বাচ্চাটা ওদের পেয়ে কতই না খুশি। মনে হচ্ছে সবাই যেন ইরহামের বয়সী। আজ শুক্রবার, জুমার দিন। মেহমেদের অফিস নেই। সকাল সকাল খবরের কাগজে মুখ গুজে বসে আছে ছেলেটা। মৃত্তিকা সকালে উঠে পরোটা আর আলুর দম রান্না করেছে। শুক্রবারে ইরহামের পরোটা খাওয়ার বায়না থাকে। জাহানারা রান্নাঘরের ধারে ঘেঁষে না। সারাদিন শুয়ে বসে দিন কাটায়। মাকে আর কষ্ট করতে দিতে চায় না বলে মৃত্তিকা নিজেই সবটা করে। শুক্রবার দিনটা সবার জন্য সুখকর হলেও মৃত্তিকার এই দিনটা আতঙ্কে কাটে। আজ বড় ভাই বাসায়, ভাবি তার এটা সেটা খুদ ধরে ভাইকে কুপরামর্শ দিবে। ঝগড়া হবে, তর্ক হবে। এই ভয় মৃত্তিকা তার সাথে কোনো কথাই বলতে চায় না। রান্নাবান্না শেষ করে মৃত্তিকা ওপরের ফ্ল্যাটের বয়স্ক মহিলার সাথে দেখা করতে চায়। বাড়ির জামা পরে ছুটে যায় সিঁড়ি বেয়ে। মহিলার বয়স প্রায় 70-এর কাছাকাছি। এক নাতিকে নিয়ে তিনি বসবাস করেন। তার নাতি চাকরি করে মিরপুরে। বৃদ্ধা সারাদিন একাই থাকেন ফ্ল্যাটে। মাঝে মাঝে টিভি খুলে বসেন। তাকে একা থাকতে দেখে মৃত্তিকা মাঝে মাঝে তাদের ঘরে যায়। গল্প করে, আড্ডা দেয়, টিভি দেখে, নইলে গান শোনে। আজকে যদিও বৃদ্ধা একা নন, সাহিল আজ বাড়িতেই আছে। তবু মৃত্তিকা ছুটে যায় বৃদ্ধার কাছে আড্ডা দিতে। গিয়ে দেখে বৃদ্ধার নাতি বাড়িতে নেই, বাজার করতে গিয়েছে। মৃত্তিকা এসে বসে বৃদ্ধার পাশে। একসাথে টিভি দেখতে দেখতে কলিং বেল বেজে ওঠে। সাহিল এসেছে বাজার করে। মৃত্তিকাকে দরজা খুলতে দেখে ছেলেটা গাল ফুঁড়ে হেসে বলে, আপনাকে আজকাল দেখাই যায় না, থাকেন কোথায়? মৃত্তিকা আলতো হেসে প্রত্যুত্তরে বলে,
পরীক্ষা ছিল ভাইয়া, ব্যস্ত ছিলাম। দিনে তো আসি নানুর সাথে দেখা করতে। আপনি বসুন, তাহলে চা করে আনি একটু। বিস্কুট এনেছি চা দিয়ে খাবে বলে। আপনি কিন্তু খেয়ে যাবেন। মৃত্তিকা সম্মতি জানায়। সাহিল আর বৃদ্ধার মাঝে কোনো রক্তের সম্পর্ক নেই। মৃত্তিকা বৃদ্ধার কাছ থেকে শুনেছে বিয়ের প্রায় 7 বছর পর একটা মেয়ের জন্ম দিয়েছিলেন তিনি। এরপর আর তার কোনো সন্তান হয়নি। মেয়েকে বৃদ্ধা ও তার স্বামী মিলে অনেক বড় ঘরে বিয়ে দিয়েছেন। বৃদ্ধার মেয়ে বর্তমানে সুইজারল্যান্ডে স্বামী আর 3 সন্তানের সাথে বসবাস করছে। সাহিলকে তিনি রাস্তা থেকে তুলে এনেছিলেন 2006-এ। রাস্তায় রাস্তায় কাজ করে দানার জোগাড় করত সাহিল। তখন সাহিলের বয়স ছিল মাত্র 5। মেয়েকে বিদেশে পাঠিয়ে বুড়ো বুড়ি একা হয়ে গিয়েছিলেন। একদা পার্কে ঘুরতে গিয়ে বৃদ্ধার দেখা হয় সাহিলের সাথে। সাহিল বোতল কুড়িয়ে নিচ্ছিল পথ থেকে। বৃদ্ধা সাহিলকে দেখে বড় কষ্ট হয়েছিল। ছেলেটার মায়াময় ছোট্ট মুখটা দেখে বৃদ্ধা তাকে নাতি সম্বোধন করে কাছে টেনে নিয়ে এসেছিলেন বুড়ো বুড়ির ছাপোষা ঘরে। শেষ সময় মেয়েকে পাশে না পেলেও কৃতজ্ঞতাবশত ছেলেটি রয়ে গেছে সাথে। বৃদ্ধার দেখাশোনার জন্য সাহিল একটি লোক রেখেছিল। কাজের মেয়েটা খুব ঝামেলা করে, কাজে ফাঁকি দেয়, না বলে ঘরের জিনিসপত্র নিয়ে যায়। তাই সাহিল তাকে তাড়িয়ে দিয়েছে। এখন বিশ্বস্ত একটা কাজের মেয়ের সন্ধান করছে সে। কিন্তু এই সময় বিশ্বস্ত মানুষ খোঁজা খুব ভোগান্তির কাজ। সাহিল এখন নিজেই রান্নাবান্না করে, নানুর কাপড় ধুয়ে দেয়, ঘর বাড়ি পরিষ্কার করে। মৃত্তিকা মাথার ওড়না টেনে এগিয়ে যায় রান্নাঘরে। সাহিল চা বসিয়েছে ছোট্ট পাতিলে। সব কিছু গুছিয়ে চুলোর পাশে রাখছে সে। পানি গরম হলেই সব দিবে পাতিলে। মৃত্তিকা হেসে বলে, সাহিল ভাই, আপনি এত গুছিয়ে কাজ করেন কিভাবে? আমি মেয়ে হয়েও আপনার মতো করে পারি না। সাহিল দেখতে শ্যামলা বর্ণের হলেও মুখের আদল সুন্দর। একেবারে ভদ্র সভ্য ছেলে। এই এলাকায় 20 বছর ধরে আছে সে। বৃদ্ধা বলে সাহিলের নামে নাকি ছোটবেলায়ও কোনো বিচার আসেনি। তাকে কোনোদিন বাইরে আড্ডা দিতে দেখা যায় না, চা পান কিংবা সিগারেট খেতে দেখা যায় না। পড়াশোনায় তেমন ভালো না হলেও নিজের কর্মক্ষমতা দিয়ে ভালো চাকরি পেয়েছে। ছেলেটি অত্যন্ত নাজুক, মাথা উঁচিয়ে কখনো কথা বলে না কারো সাথে। পোশাক সর্বদা মার্জিত থাকে তার। পাশাপাশি রসিক স্বভাবের সে। মৃত্তিকার সাথে সাহিলের বন্ডিং বেশ ভালো। আপনি যা পারেন আমিও তো তা পারি না। কৌতূহলী হয়ে তাকায় মৃত্তিকা, বলে, আমি কি পারি? আপনি তো পড়ালেখায় অনেক ভালো। মৃত্তিকা টিউশন করান, ইহরামের খেয়াল রাখেন, পরিবারের খেয়াল রাখেন। এসব কি আমি পারি? মৃত্তিকা খিলখিল করে হাসে। হেসে কথা বলে সাহিল নিজেও। মৃত্তিকার মনে হয় অত্র এলাকায় সাহিলের মতো ছেলে পাওয়া দুষ্কর। তার অবসর কাটে বৃদ্ধার সাথে। ঘোরাঘুরি হয় বৃদ্ধার সাথে হাসপাতাল কিংবা পার্কে যাওয়ার সময়। নিজের বলে কিছুই নেই ছেলেটার। সব উজাড় করে দিয়ে বৃদ্ধাকে ভালো রাখার চেষ্টা করে ছেলেটা। চা কাপে ঢেলে দেয় সাহিল। মৃত্তিকা গরম চা খেতে পারে না, শরবত বানিয়ে তবেই খায়। তার খাওয়ার ধরন দেখে সাহিল নতকণ্ঠে বলে, আমাকে বললে আপনাকে শরবত বানিয়ে দিতাম। চা ঠান্ডা করে যারা খায় তারা অদ্ভুত। চায়ের স্বাদ নষ্ট করে চা খায়। ঠান্ডা করে খেলে চায়ের স্বাদ নষ্ট হয়? অবশ্যই। গরম গরম খিচুড়ি খেতে যেমন মজা, তেমন গরম চা খেতেও মজা। শরীরকে সতেজ কর্মক্ষম করে দেয় এই চা। উষ্ণতা এদের মূল বৈশিষ্ট্য। চায়ের টেস্ট দারুণ। সাহিল রান্নাবান্না এবং মেইলি কাজে এক্সপার্ট। মৃত্তিকা অনেকক্ষণ সময় কাটিয়ে আজান দেওয়ার আগে বাড়ি ফিরে। বাড়ি ফিরতেই সে দেখে ইরহামকে জাহানারা মারছে। ছেলেটার মুখে ভাতের তলা, ঠোঁটের আশপাশে মাছের ঝোল আর দানা লেগে আছে। মায়ের হাতে তামাং মার্কা কিল খেয়ে ছেলেটা মুখে ভাত নিয়ে ভ্যা ভ্যা করে কাঁদছে। মেহমেদ ভাই ওয়াশরুম থেকে ধমক দিচ্ছে জাহানারাকে, তবুও জাহানারা থেমে নেই, ধমকে যাচ্ছে ছেলেকে। মুখের ভাত গিল, দৌড়ালে আরো মারবো। কান্না করতে করতে ইরহামের নাকে সুরতে জমেছে, লোনা পানি পড়ছে কালবে। মৃত্তিকার বুকটা চলে ওঠে। দ্রুত গিয়ে কোলে নেয় ছেলেটাকে। বুকের সাথে ইরহামের এটো মুখটা চেপে ধরে জাহানারাকে বলে, মারছো কেন ভাবি? জাহানারা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, 1 ঘন্টা ধরে ওর পেছন পেছন ঘুরছি, ভাত শেষ হয় না। এই পেট নিয়ে আমি পারি ওর সাথে? মৃত্তিকা বলে,
আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। ঠোঁট বাঁকায় জাহানারা খুব বিরক্তিকর কণ্ঠে বলে, কাজ করার ভয়ে উপরে গিয়ে বসে আছো, এখনই ফিরলে কেন? রাত হলে ফিরতে। শুক্রবারের দিন তোমার ভাই বাসায়, তার খেদমত করতে গিয়ে জীবন চলে যাচ্ছে। জাহানারার খোঁচা ঠিকই ধরতে পারে মৃত্তিকা। দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলে, রোজ তো আমিই করি, তোমাকে কিছু করতে দেই না, তবুও এভাবে বলতে পারো কি করে? তোয়ালে গিয়ে কাঁধ মুছতে মুছতে মেহমেদ বেরিয়ে আসে। মৃত্তিকাকে দেখে গম্ভীর কণ্ঠে বলে, সারাদিন কোথায় ছিলি নিত্যি? উপরে ফ্ল্যাটে গিয়েছিলাম নানুর সাথে দেখা করতে। আজ সাহিল বাসায় না? হ্যাঁ, বাড়িতেই। তাহলে ওই বাড়িতে গেলি কেন? জোয়ান ছেলে বাড়িতে। শুনলাম সাহিলের সাথে খুব কথা বলিস আজকাল। মুচড়ে ওঠে মৃত্তিকার হৃদয়। মেহমেদের স্বাভাবিক কণ্ঠে যে অপমান ছিল তা বুঝতে পেক পেতে হয় না মৃত্তিকার। এইসব কথা ভাবি ছাড়া আর কেউ বলবে না। সাহিলের সাথে তার টুকটাক কথা হয়, একজন প্রতিবেশীর সাথে যেভাবে যে কারণে কথা হয় মৃত্তিকাদের মাঝেও তেমনই স্বাভাবিক আলাপ থাকে। এই ছোট্ট বিষয়টাকে ভাবি বোধ হয় বড় করে দেখেছে। সে নেই সুযোগ বুঝে ভাইয়ের কানে কুৎসার উঠিয়েছে। মৃত্তিকা ভেবে পায় না এসব করে কি লাভ হয় জাহানারার। মৃত্তিকার খরচ বহন করতে হয় বলে, মৃত্তিকার বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে না করে রয়েছে বলে। হয়তো। ইয়াসিন কিন্তু ভদ্রই ছিল, তবু যা করলো। তোর পছন্দ যে ভালো না এর প্রমাণ আগে পেয়েছিস, এই ভুল আর করিস না। শিউরে ওঠে মৃত্তিকা। কি বলতে চায় ভাইয়া? কি বোঝাতে চায়? আকারে ইঙ্গিতে মৃত্তিকার বিয়ে ভাঙার বিষয়টা টেনে আনছে ভাইয়া। তারা নিজস্বতাকে অপমান করছে। মৃত্তিকাকে তো চিনে মেহমেদ, জানে সে কেমন স্বভাবের মেয়ে, তবুও কেন বউয়ের কথায় এত বড় আঙুল তুলল মৃত্তিকার দিকে? কেন এভাবে বলল? কিছু বলার রুচি মরে যায় মৃত্তিকার। এরহামকে নামিয়ে দিয়ে বলে, ভুল মানুষ মাত্রই হয় ভাইয়া। আমি যেমন মানুষ চিনতে ভুল করেছি, তুমিও তেমন মানুষ চিনতে প্রতিনিয়ত ভুল করো। মৃত্তিকার ভাবির বয়স 26, দেখতে সুন্দর, গায়ের রং উজ্জ্বল। ইরহাম হওয়ার পর মাথায় চুল নেই তেমন। মৃত্তিকার কথায় কঠোর সুরে সে বলে ওঠে, কাকে চিনতে ভুল করেছে? মৃত্তিকার ঠান্ডা মাথায় বলে, তোমাকে চিনতে ভুল করেছে। ভাইয়া ভেবেছিল তুমি আমাদের সংসারটাকে আগলে রাখবে, পরিবারের প্রতিটি সদস্যকে ভালোবাসবে, কিন্তু দেখো কি হচ্ছে তোমাকে দিয়ে। মেহমেদকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া তুমি আমায় চেনো, জানো আমি কেমন মেয়ে। ভাই হয়ে নিজের বোনের চরিত্র নিয়ে প্রশ্ন তুলো না। সাহিল ভাইকে আমি ভাই মনে করি, অন্য কোনো ভাবনা আমার সাথে মাথায় নেই। তোমার মাথায় যা আছে তা অন্য মাথা থেকে ট্রান্সফার করা। তাই বলবো, নিজের বুদ্ধিতে চলতে না পারো, অন্যের বুদ্ধিতে চলিও না। এক মুহূর্ত দাঁড়ায় না মৃত্তিকা। জাহানারার চেঁচামেচি শোনা যায়। মেহমেদও রেগে গেছে। মৃত্তিকার অবশ্য তাতে যায় আসে না। মেনে নিতে নিতে ক্লান্ত সে। এখন আর সয় না, চুপ থাকতে মন চায় না। ভেতরের দৈব সত্তা আজকাল প্রতিবাদ করে ওঠে। তার হৃদয়কে ভেঙে দিয়েছে ওরা। মৃত্তিকা ভুল করেছে, তার খেসারত্ব দিচ্ছে। কই বাবা মা, কই নিয়ে এসে আজে বাজে কথা শোনে না। জাহানারা কেন মৃত্তিকার পিছিয়ে পড়ে আছে? কেন কলঙ্ক লাগাচ্ছে? জবানকে কেন নিয়ন্ত্রণ করছে না? মৃত্তিকা গোসল করে ভালো একটি জামা পরে। আতিকুর রহমান বাড়ি ফিরলে তাকে খেতে দেয় মৃত্তিকা। ব্যালকনিতে কিছু গাছ লাগিয়েছিল সপ্তাহখানেক আগে, সেগুলোতে পানি দেয়। মেহমেদ নামাজে যায়। জাহানারা মুখে কুলু পেটেছে। মেহমেদের সামনে এক চুটকে দিচ্ছে সে। ইনিয়ে বিনিয়ে সে যে সুখের এই বাচ্চা পেটে নিয়ে তাকে যে কষ্ট করতে হচ্ছে সেসবই বুঝিয়েছে মেহমেদকে। মেহমেদ নাদান বালক, জাহানারাকে সে প্রচণ্ড বিশ্বাস করে। প্রেমের বিয়ে, তাই একে অপরের প্রতি বিশ্বাস ভরসা অনেক বেশি। তাদের মাঝেকার বন্ধন মৃত্তিকার পরিবারকে ভেঙে দেয়। তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামছিল মৃত্তিকা। সিঁড়িতেই সাহিলের সাথে দেখা হলো মৃত্তিকার। ছাত্রীর পরীক্ষার সামনে নিয়ম করে দুবেলা পড়াতে যেতে হবে তাকে। বিনিময়ে টাকার অঙ্ক বাড়িয়ে দিবে বলেছে ছাত্রী। গার্ডিয়ান। সকাল 9টায় বাচ্চার স্কুল, 7:30টায় যেতে বলেছে মৃত্তিকাকে। মৃত্তিকা বাড়ি থেকে বেরিয়েছে 7টার পরে। সাহিলের অফিস আছে কিছুটা দূরে বলে আগে বাকি বেরিয়ে পড়েছে সে।
মৃত্তিকাকে দেখে হাসি মুখে সাহেল বলে। এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছেন? বিনিময়ে হাসে মৃত্তিকা, ব্যাগটা কাঁধে চেপে বলে। পড়াতে যাচ্ছি। দুজনে বেরিয়ে আসে পথে। সকালে রিক্সা পাওয়া ঝামেলার, ওইদিকে দুজনেরই যাবার তারা খুব। একটি রিক্সা পেতেই সাহিল বলে, চলুন একসাথে যাই। একা গেলে যে ভাড়া, দুজন গেলে সেই ভাড়া, একজনের ভাড়া অন্তত বেঁচে যাবে। মৃত্তিকা দ্বিধায় পড়ে। গতকাল মেহমেদের মুখে ওসব শোনার পর সাহিলের সাথে কথা বলতে মন টানে না তার। আইঢাই করে বলে, আপনি চলে যান ভাইয়া, আমি আসছি। সাহিল বুঝদার ছেলে, একটু ভেবে সে বলে, আমি মামার পাশে বসছি, আপনি পিছনে বসুন। মৃত্তিকার এবার অস্বস্তি হতে লাগলো। মানুষটা এত ভালো, এভাবে বলছে, তার যাওয়া উচিত। কিন্তু সে পেছনে আরামে যাবে আর সাহিল ভাই কষ্ট করে বসে যাবে, তা ভালো দেখায় না। মৃত্তিকা বাধ্য হয়ে বলে, একসাথেই বসি, সমস্যা নেই। মৃত্তিকা বসলো প্রথমে, মাঝে দূরত্ব রেখে বসলো সাহিল। রিক্সা চলতে লাগলো। মোড় ঘুরতেই আফিম ও তার দলবলকে দেখতে পায় মৃত্তিকা। আফিম বন্ধুদের সাথে বসে আছে, বাইকে ওদিক ফিরেছিল সে। রায়নের ইশারা পেয়ে সে ঘাড় ঘুরিয়ে তাকায় মৃত্তিকার দিকে। মৃত্তিকা তাকিয়েছিল আফিমের পানে, তাই দুজনের দৃষ্টি একত্রিত হয়ে পড়ে। আফিমের তীক্ষ্ণ দৃষ্টির সামনে মুখ থুবড়ে পড়ে মৃত্তিকার নির্মল চাহনি। সাথে সাথে চোখ ফিরিয়ে নেয় মৃত্তিকা। গন্তব্যে পৌঁছানোর পর সে আর সাহিল নেমে যায়। মৃত্তিকা হেঁটে গলিতে ঢুকে পড়ে। সাহিল পথের কাছে অফিসে চলে যায়। 1.5 ঘন্টা পরে টিউশন করিয়ে পথে এসে দাঁড়াতেই আফিমকে দেখতে পায় মৃত্তিকা। তাকে এখানে দেখে মৃত্তিকা চমকায় খুব। আফিম বেশ স্বাস্থ্যবান, পেশিবহুল কাতার, 1000 জনের মাঝে আলাদা করে চোখে পড়ার মতো মানুষ সে। আজ ছেলেটা কালো পাঞ্জাবি পরেছে, কয়েকটা ছেলের সাথে কথা বলছে দাঁড়িয়ে। পাঞ্জাবির হাতা গোটানো, চুলগুলো কুচিয়ে রাখা। মৃত্তিকা মাথা নিচু করে আফিমকে ক্রস করে চলে যেতে চায়। আফিম ঠিকই অনুভব করে মৃত্তিকার অস্তিত্ব। পাশ ফিরে চেয়ে বলে, মৃত্যু। থেমে যায় মৃত্তিকার পা, নত মুখ তুলে বলে। জি। আফিম তার বন্ধুদের উদ্দেশ্য করে বলে, তোরা যা, আমি আসি। ছেলেগুলো মিটিমিটি হেসে চলে গেল। মৃত্তিকা দাঁড়িয়ে রইল আফিমের কথা শোনার জন্য। আফিম মৃত্তিকার পুরো মুখে নজর বোলায় বেশ কয়েকবার। অস্বস্তি টানা বাঁধে মৃত্তিকার দেহে। মেয়ে আশা কণ্ঠে বলে, কিছু বলবেন? ছেলেটা কে ছিল মৃত্যু? মৃত্তিকা বিস্মিত হয় খুব। সাহিলের কথা বলছে আফিম। আফিমের তার প্রতি এহেন কৌতূহলী দৃষ্টি মৃত্তিকাকে নাস্তানা বোধ করে। সে কোশ্চিন কালেও ভাবেনি আফিম এই সময় এই প্রশ্ন করে বসবে। করার অধিকারও তো নেই। ভাই হয়। মেহমেদ ভাইকে আমি চিনি, মিথ্যে বলবে না, মানায় না তোমাকে। উপরের ফ্ল্যাটে থাকে সাহিল ভাই। মাত্রাতিরিক্ত গম্ভীর লাগছে আফিমকে। মৃত্তিকা ছেলেটার এই গম্ভীরতায় ভীত হয়ে পড়ে। আফিম পরবর্তীতে এমন একটি কথা বলে, সে কথা শুনে মৃত্তিকার রক্তহীন হয়ে যায়। আফিম খুব স্বাভাবিক রাগজেদ ছাড়াই খুব শান্ত কণ্ঠে বলে, দ্বিতীয়বার সাহিলকে তোমার আশেপাশে দেখলে ওকে আমি খুব মারবো মৃত্যু। তোমার কান্নাকাটির ধার ধারবো না আমি। আফিমের কণ্ঠে জোর ছিল না, ঠান্ডা মাথায় মৃত্তিকাকে শাসালো ছেলেটা। মৃত্তিকা উপলব্ধি করলো আফিম আসলেই বখাটে ছেলে, যখন যা ইচ্ছে হয় করে ফেলে। সে কারো মতামতের ধার ধারে না। আফিম ন্যায় অন্যায় বোঝে না। এরকম একটা মানুষের সামনে থাকতেও মৃত্তিকার ভয় হয়। শুষ্ক ঢোক গিলে সে বলে, এরকম বলছেন কেন? সাহিল ভাই ভালো মানুষ। সমস্যা এখানে, সাহিল ভালো হলেও আমি ভালো নই মৃত্যু। আমি চাই না ভালো কারো সংস্পর্শে আপনি থাকুন। মৃত্তিকার মস্তিষ্ক ফাঁকা হয়ে আসে। বলার মতো কোনো ভাষাই খুঁজে পায় না মেয়েটা। মাথা থেকে সরে যায় মৃত্তিকার ওড়না, বেরিয়ে পড়ে সুদীর্ঘ অনাবৃত কেশ। মৃত্তিকার চুলগুলো খুলে রাখা, আল খাল্লার মতো ওড়না জড়িয়ে রাখলেও ওড়নার চড়া অংশ দিয়ে বেরিয়ে থাকা চুলের আগা ওকে দিচ্ছে। আফিম মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে রয়ে নিষ্পাপ ভীত মুখ পানে, বলে, চুলগুলো বেঁধে নাও মৃত্যু। কেন? ওরা তোমার সুন্দর চোখে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে, আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। মৃত্তিকার এখন ভয় হয় আফিমের কথায়। কোনো রকমের সাহস সঞ্চয় করে বলে ওঠে, আপনি আমার সাথে বখাটেপনা করতে পারেন না। আফিম রুর কণ্ঠে বলে, আমি এখনো কিছুই করিনি। আপনার কথাগুলো অযৌক্তিক। কেউ আমার পাশে
থাকলেই তার উপর আক্রমণ করবেন কেন? কোন সাহসে? সাহসের দেখেছো কি? একসাথে এক রিক্সায় কে চড়তে বলেছিল তোমাকে? আফিমের শান্ত স্বরে কাঠিন্যতা ঠিকরে বেরিয়ে আসে। মৃত্তিকার রাগ বাড়ে তরতরিয়ে। কোনোরূপ বাক্য ব্যয় না করে সে এগিয়ে যায়। পিছু পিছু হেঁটে যায় আফিম। মৃত্তিকা তড়িঘড়ি করে একটা অটো ডাকে। অটোতে বসেই তারা দেয় চালককে। আফিম হাসে তাতে। অটোওয়ালার দিকে ভাড়াটা এগিয়ে দিয়ে বলে, একাই নিয়ে যাবেন, অটো থামিয়ে লোক তুলবেন না। অটোওয়ালা আফিমকে চেনে ভালো মতো। বললেন, চিন্তা করবেন না, ঠিকমতো পৌঁছাইয়া দিমু। ইয়াসিন গতরাতে বাড়ি ফিরেনি। কি এক কাজে আটকে গিয়েছে বলল। একটু আগে রুবিকে কল করে জানায় সে বাড়ি ফিরছে। রুবিকে নিয়ে বের হবে একটু। রুবি যেন তৈরি হয়ে থাকে। রুবি সাজগোজ করে বসে আছে ইয়াসিনের অপেক্ষায়। ইয়াসিন আসে একটু দেরি করে। ইয়াসিনের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় রুবি। ইয়াসিনের কপাল কেটে গেছে, নাক ফুলে গেছে, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে আছে। রুবি ছুটে আসে ইয়াসিনের কাছে। ইয়াসিনের গালে হাত রেখে আহত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? কেটে গেল কিভাবে এতটা? রুবির হাত সরিয়ে দেয় ইয়াসিন। আয়নায় গিয়ে দেখে সে নিজেকে। মার খেয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল রাতে, তাই বাড়ি ফিরেনি। ফিরলেই অনেক অনেক প্রশ্নের তোপে পড়তে হতো। রুবির পানে চেয়ে রাগান্বিত কণ্ঠে ইয়াসিন বলে, এলাকার বক্কাটে ছেলে আসিফ মেরেছে। রুবি অবাক হয়ে শোধায়, আফিম ভাই, ওই যে সুন্দর করে ছেলেটা, হুম, কেন মেরেছে? জানি না। তুমি যে বললে ঘুরতে নিয়ে যাবে। যাব, চেঞ্জ করে আসছি। রুবি দ্বিধায় ভুগে নড়ে চড়ে বলে, থাক, আজ যাব না। কেন? তোমার মুখের অবস্থা দেখেছো? দেখতে ভয়ঙ্কর লাগছে তোমাকে। আমি তোমার সাথে এখন কোথাও যাব না। লোকে দেখলে কি বলবে? ইয়াসিন ফ্যাল করে তাকিয়ে থাকে রুবির দিকে। রুবি বুঝতে পারে সত্য কথাটা এভাবে বলা ঠিক হয়নি। দোনামোনা করে ভুল শুধরে সে বলে, আরে তুমিই বলো, এভাবে যাওয়া যায়? তুমি অসুস্থ, রেস্ট নাও, খাওয়া দাওয়া করো। এই শরীর নিয়ে আর বের হতে হবে না। রুবি খাবার আনতে চায়। ইয়াসিনের হঠাৎই মৃত্যুকর কথা মনে পড়ে। আয়নায় ভেসে ওঠে মেয়েটার নিষ্পাপ উজ্জ্বল মুখ, গভীর নেত্রযুগল, ফুলে থাকা গাল। মেয়েটা বড়ই আধুরে। চেয়ে থাকতে ক্লান্তি আসে না। সেবার জ্বরে পড়েছিল ইয়াসিন। তেমন জ্বর নয়, তবে খাবারের উপর থেকে রুচি উঠে গিয়েছিল। কোনো কিছুই খেতে মন চাইতো না, তেতো বিদঘুটে লাগতো সব কিছু। সে খেতে পারছে না জানার পর মৃত্তিকা খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। নিজ হাতে পাটায় বেটে 6 রকমের ভর্তা করেছিল ইয়াসিনের জন্য। ভর্তাগুলো কাজ বিশিষ্ট বাটিতে ভরে নিয়ে এসেছিল একটি খোলা জায়গায়। ইয়াসিন জ্বর নিয়েও এসেছিল মেয়েটির আহ্বান শুনে। কিছুই খেতে না পারা ইয়াসিন ভর্তার মায়ায় পড়ে খোলামেলা বেঞ্চে বসে 1 প্লেট ভাত খেয়ে ফেলেছিল। দেখেছিল মেয়েটির চোখের জল, হাতের দাগ লালচে হয়ে আসা, হাতের তালু দেখেই ধরে ফেলেছিল মৃত্তিকার হাত জ্বলছে। বেশ কয়েকবার হাতের পিঠে ফু দিয়ে মেয়েটা জানান দিচ্ছিল তার ব্যথার পরিমাণ। বুঝতে পেরে ইয়াসিন নিজেও বাতাস করেছিল মেয়েটার হাতে। সেসব এখন অতীত। সামান্য জ্বরে মৃত্তিকা দুশ্চিন্তায় হেলে পড়েছিল। আর রুবি কেটে যাওয়া কপাল, ফুলে যাওয়া নাক, রক্ত জমাট বাঁধা ঠোঁটের দিকে চেয়ে ভয়ে পালিয়েছে। আশ্চর্য, দুজনের মাঝে কি আকাশ পাতাল তফাৎ। মৃত্তিকা এক সাদামাটা রমণী। ইয়াসিনের মনে পড়ে না সে কখনো মৃত্তিকাকে জড়িয়ে ধরেছিল কিনা, চুমু খেয়েছিল কিনা, কখনো হাত বাড়িয়ে গাল শুয়েছিল কিনা। সেই জ্বরের ঘুরে মৃত্তিকার হাত ধরেছিল, তার হাতে বাতাস করেছিল, ব্যাস এইটুকুই। মেয়েটা কখনো তার ধারে ঘেঁষতে দেয়নি ইয়াসিনকে। তাদের মাঝে অশ্লীল আলাপও হয়নি কখনো। বেঠিক হওয়ার পরেও লতুপুতু আচরণ করেনি মৃত্তিকা। ইয়াসিনকেও সেই সুযোগ দেয়নি। মেয়েটার ব্যক্তিত্ব বোধ ছিল প্রখর। আত্মসম্মান, পবিত্রতা বরাবরই মুগ্ধ করতো ইয়াসিনকে। কিন্তু ওই যে ইয়াসিন খারাপ বলেই রুবির মায়ায় পড়েছিল। রুবির অঙ্গভঙ্গি তার দেহ মনকে অপবিত্র করে ফেলেছিল। গোপনে তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল ইয়াসিন। ভেবেছিল মৃত্তিকা এসব ঘোরাঘরেও টের পাবে না, কারণ মেয়েটা বোকা, সাদাসিধা, 10 কথায় রাগ কাটে না, তর্ক করে না। অন্যের মতামতের প্রতি মৃত্তিকার সম্ভাবনা ছিল, কিন্তু এক দমকা হওয়ায় ছিন্ন হলো সম্পর্কের বন্ধন। ইয়াসিন আর রুবি শপিং মলে গিয়েছিল। লিফটের ওদিকে কেউ না থাকে একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিল নিবিড়ভাবে। রুবি ছটফট করছিল, ঘুমাচ্ছিল।
তার আহ্বান আর নিয়ন্ত্রণের বাঁধ ভেঙে দিয়েছিল ইয়াসিনের। কাল স্থান ভুলে ঘনিষ্ঠ হতে চেয়েছিল। তাদের এই অন্তরঙ্গ মুহূর্তটা যদি মৃত্তিকা না দেখতো ভালো হতো না। রুবি ঘরে ফিরে খাবার নিয়ে ইয়াসিন গম্ভীর কণ্ঠে বলে, একটু গরম পানি করে তোয়ালে ভিজিয়ে এসো, ক্ষতস্থানগুলো পরিষ্কার করতে হবে। সে কি, তুমি ফার্মেসিতে যাওনি? না। হতাশ হলো রুবি। গরম পানি আর স্যাবলন দিয়ে তোয়ালে ভিজিয়ে ইয়াসিনের ক্ষতস্থানগুলো পরিষ্কার করে দিল সে। ইয়াসিন রুবিকে দেখল মন দিয়ে। মৃত্তিকা যেভাবে যত্ন নিত, তার চোখে যতটা বেদনার রেশ দেখা দিত, রুবির চোখে মুখে তা নেই। বিরক্ত ভঙ্গিতে ইয়াসিনের ক্ষত পরিষ্কার করে হাফ ছেড়ে পাছে সে। রুবির শাশুড়ি ডাকে রুবিকে। নিজের ঘর থেকে চেঁচিয়ে রুবিকে চা করতে বললে রুবি রেগে যায়। সে যায় না শাশুড়ির ঘরে। ইয়াসিনের সামনে প্লেট বাড়িয়ে দিয়ে উচ্চস্বরে বলে, আপনার ছেলে মাত্রই এসেছে, দুদণ্ড কথা বলবো, যেটুকু সময় দেবেন না। তানবি কি করছে? ওকে বলুন চা বানাতে। রুবির শাশুড়ি বলে, তানভি পড়তে বসেছে, ওর পরীক্ষা চলে, কথাবার্তা একটু সাবধানে বলো। খেকে ওঠে রুবি বলে, দুপুরে কে পড়তে বসে মা? কাজের ভুয়া পেয়েছেন আমাকে? আমি সব করব কেন? মেয়েকেও কিছু শিক্ষা দিন। আমার বাড়িতে কাজের লোক ছিল, আমি তাকে নিয়ে আসবো, তবুও আমাকে খাটাবেন না। সন্ধেবেলায় পড়তে বসেছে মৃত্তিকা। ইরহাম এই ভোর সন্ধ্যায় ঘুমিয়েছে। মেহমেদ ভাই গিয়েছে দোকানে আড্ডা দিতে। পড়ার মাঝে বাহির থেকে আগত চিৎকার চেঁচামেচি শুনে ছলকে ওঠে মৃত্তিকার হৃদয়। টেবিল ছেড়ে বই নিয়ে ছুটে যায় ব্যালকনিতে। তাদের বাড়ি থেকে কিছুটা দূরের রাস্তায় গোলমাল হচ্ছে। প্রচুর ভিড় জমেছে সেখানে। আফিমের তীব্র কণ্ঠ শোনা যাচ্ছে। মৃত্তিকা ফোঁস করে শ্বাস টেনে ব্যালকনির দরজা লাগিয়ে দেয়। হতাশ হয়ে বলে, এই পাগলে আবার কে খেপিয়ে দিল? মেহমেদ বাড়ি ফিরল রাত করে। ইরহামের সাথে জাহানারাও ঘুমিয়েছে। মেহমেদ ফিরলে তার খাবারটা গরম করে দিল মৃত্তিকা। কারেন্ট চলে গেল তখনই। ঘর থেকে হাত পাখা এনে বাতাস করতে লাগলো ভাইকে। খেতে খেতেই মেহমেদ বলল, কে যেন একটা বাচ্চা ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে। এর বিচার চেয়ে রাস্তায় বসে আছে আফিম আর তার দল বল। আফিমকে চিনিস? মৃত্তিকার দিকে যে কথাটা বলল মেহমেদ। মৃত্তিকা বলল, চিনি। বকাটে ছেলে, কোনো কাজ কাম নেই, সারাদিন মারামারি করবে আর অন্যদের বিরক্ত করবে। কান্না কার ছেলের মাথা ফাটিয়েছে এর অভিযোগ জানিয়ে রাস্তায় বসে আছে, গাড়ি চলাচল করতে দিচ্ছে না। যে লোকটা বাচ্চাটাকে মেরেছে সে আবার ধনী লোক, বুঝলি? মনে হয় পুলিশের কাছে গিয়ে মামলা ঠুকে দিয়েছে। পুলিশ দেখলাম ওকে আর ওর বন্ধুদের ধরে নিয়ে গেল। শেষের কথাটায় আটকে ওঠে মৃত্তিকা। জবান বন্ধ হয়ে যায় ওর। আফিমকে পুলিশে ধরেছে, এখন সে জেলখানায় বন্দি। মৃত্তিকা ভাইয়ের থেকে আরও কথা শুনতে চায়। জিজ্ঞেস করে, আফিম নামের ওই ছেলেটা তো অনেক ধনী, বোধহয় ছাড়া পেয়ে যাবে। হাসে মেহমেদ। গোস্তর হাড্ডি চিবিয়ে গুঁড়ো করে অন্য প্লেটে ফেলে। বলে, ওর বাবা আশরাফ মির্জা ধনী মানুষ। আফিম মানে ওই বকাটে ওর বাপের ধার ধারে না তো। বাপের কথাই শুনে না। বাপ উচ্চবিত্ত, বিখ্যাত মানুষ, তার সুনাম শহর জুড়ে। আর ছেলে হয়েছে কুখ্যাত। আশরাফ মির্জা মনে হয় না পুলিশ স্টেশনে ঢুকবে। মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে না? ছেলে বারবার মারামারি করে জেলে ঢুকবে, বারবার ছাড়াতে যাবে, আর আফিম ওর বাপের সাহায্য নিবে না। এক এলাকায় আছি তো চিনি ছেলেটাকে। যদি আশরাফ মির্জার পরিচয় নিয়ে বিচার চাইতো ঠিকই পেত। পুলিশও সম্মান দিত। বকাটে হয়ে বিচার চেয়েছে, পাবে না। মৃত্তিকার না চাইতেও মনটা খারাপ হয়ে গেল। ছেলেটা এতটাও খারাপ না, আবার খারাপও। কোনো এক বাচ্চার জন্যই আফিম কারাগারে বন্দি। কিন্তু কোন বাচ্চা? কেনই বা মাথা ফাটিয়ে দিয়েছে ছেলেটার? মেহমেদ নিজেই সেই প্রশ্নের উত্তর দিল। নিজে থেকেই বলল, একটা ছেলে আছে এলাকায়, নাম মনে হয় সুমন। রাস্তা দিয়ে যাচ্ছিল সাইকেল চালিয়ে। এক ধনী লোকের গাড়ি ওর সাইকেলটাকে ধাক্কা দিয়েছে।
সেভাবে আঘাত পায়নি তখন। ধাক্কা খেয়ে ইটের উপর পড়েছে, মাথা ফেটে 2 ভাগ হয়ে গেছে প্রায়। অনেক টাকা লাগবে, এত টাকা পাবে কই? পেল ছেলেটা যে কষ্ট পেল, এর দারবাই কি গাড়িওয়ালা নেবে? ঠিকই করেছে, কিন্তু এত বড় লোকের সাথে টক্কর দেওয়া ঠিক হয় নাই। মৃত্তিকা সবটা বুঝতে পারে। এবারে তার মনটা দ্বিগুণ খারাপ হয়েছে। সারা রাত আর ঘুম আসে না মেয়েটার, প্রচণ্ড অস্থির লাগে। বিচার চাইতে গিয়ে আফিম কারাগারে ঢুকলো। কি করছে ছেলেটা? গজগজ করতে করতে পুলিশকে গালি দিচ্ছে, নাকি ঠান্ডা মাথায় জেলের শিকলগুলোয় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে? খুব সকালে মৃত্তিকা তৈরি হয়ে নিল। সকালে সে ইলিশ মাছ রেঁধেছে, কয়েক পিস বেশি রেঁধেছিল। ওর ইচ্ছে হয়েছে আফিমের সাথে দেখা করার। বেশ কয়েকবার তাকে বাঁচিয়েছে আফিম। ইয়াসিনের হাত থেকে 2 বার বাঁচিয়েছে, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতাও করেছে। মৃত্তিকা তো বেশি কিছুই করবে না, রান্না করা খাবারগুলো নিয়ে কনস্টেবলকে দিয়ে বলবে আফিমকে দিয়ে দিতে। কেউ জানবে না এইসব। গোপনে এইটুকু দয়া করবে আফিমকে। খুব লুকিয়ে চুরিয়ে বেরিয়ে পড়ে মৃত্তিকা। বড় একটা টিফিন বক্সে 3টি বাটিতে ভরে ভরে ভাত নিয়েছে সে, আর একটাই তরকারি নিয়েছে। প্রথমবার পুলিশ স্টেশনে ঢুকে মৃত্তিকার হাত পা কাঁপছিল থরথর করে। একজন কনস্টেবলকে আফিমের কথা বলতেই সে থানার এসআইকে জানায়। মৃত্তিকা এসআইকে জানায় সে আফিমের বাড়ির লোক, কিছু খাবার দিতে এসেছে। খাবারটা ওকে দিয়ে দিলেই মৃত্তিকা চলে যাবে। কনস্টেবলের হাতে খাবার ধরিয়ে দেয় মৃত্তিকা। কনস্টেবল খাবার নিয়ে সেলে যায়। আফিমের সাথে তার কি কথা হয় জানে না মৃত্তিকা। সে একটি বেঞ্চে বসে থাকে। কনস্টেবল ফিরে আসে টিফিন বক্স হাতে নিয়ে, বলে ওরা খেতে চাইছে না। মৃত্তিকা আহত হয়। ছেলেটা এত ঘাটতেরা কেন? সারা রাত ধরে জেলে আছে, নিশ্চয়ই খিদে পেয়েছে। বড়লোক ঘরের ছেলে, ছেলের খাবার কি তার মুখে রুচবে? মৃত্তিকা এসআইকে অনুরোধ করে আফিমের সাথে দেখা করতে দেবার জন্য। এসআই অনুমতি দিলে ধীর পায়ে সে এগিয়ে যায় সেলের দিকে। 3 নম্বর সেলে আফিম বসে আছে দেয়ালে পিঠ ঠেকিয়ে, পরনে গতকালকের সেই কালো পাঞ্জাবি। লোকটাকে বড় ক্লান্ত দেখাচ্ছে। রূপক শান্ত রায়ান মনমরা হয়ে বসে আছে। মৃত্তিকার অজানা কারণে বুক কেঁপে ওঠে, ধীর কণ্ঠে ডেকে ওঠে আফিম। চোখ বুঝেছিল ছেলেটা। মৃত্তিকার গলা শুনেও তাকায় না সে। বিড়বিড় করে বলে, ধুর, এই মেয়েটা মাথা থেকে যাচ্ছেই না। এখন আবার ওর কণ্ঠ শুনতে পাচ্ছি। তার কথা শুনতে পায় না মৃত্তিকা। তবে রূপক রায়ান শান্ত মৃত্তিকাকে দেখে এতটাই চমকে যায় যে একে অপরের দিকে অবিশ্বাস্য চোখে তাকে ইশারায় বোঝায়, আমি যা দেখি তোরাও কি তাই দেখিস? ওদের ভরকে যাওয়া দেখে বিব্রত হয় মৃত্তিকা। আটোসাটো হয়ে দাঁড়ায়। রায়ান আফিমকে কনুই দিয়ে গুঁতা দেয়, বলে আফিম, মৃত্তিকা এসেছে। সাথে সাথে চোখ মেলে আফিম। মৃত্তিকাকে সেলের ওপ্রান্তে দেখে বিস্ফোরিত চোখে চেরোয়। উঠে এসে সেলের শিকল চেপে ধরে বলে, তুমি এখানে কি করছো মৃত্যু? আবারও সেই ডাক। চোটপাট করতে গিয়েও থামে মৃত্তিকা, বলে আপনার জন্য খাবার পাঠিয়েছিলাম, আপনি ফিরিয়ে দিয়েছেন কেন? শিশু সুলভ ভঙ্গি মৃত্তিকার। আফিম বলে, আমি ভেবেছি আশরাফ মির্জা কাউকে দিয়ে খাবার পাঠিয়েছে। সে পাঠালে খাবে না। আপনি আপনার বাবাকে জানাচ্ছেন না কেন? জানালেই তো সে আপনাকে ছাড়িয়ে নিয়ে যায়। আফিম ঠোঁট বাঁকিয়ে হাসে, বলে ওরা আমাকে এমনিতেই ছেড়ে দেবে। কতক্ষণ আটকে রাখতে পারে আমিও দেখব। বাবা যদি আসে আর ওরা আমাকে ছেড়ে দেয়, তবে আমার নিজস্বতা রইল কই? আমি ক্ষমতার দাপট দেখাতে আসিনি, বিচার চাইতে এসেছি। ওই ছোট বাচ্চার বাবা মার চোখের পানির হিসাব নিতে এসেছি। আপনার বাবা আসেননি দেখা করতে? না, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আসবে না। বাবা জানে তার দয়া আমার প্রয়োজন হয় না। একটি মহিলা গার্ড খাবারটা ঢুকিয়ে ফের তালা দেয় সেলে। আফিম দুর্বল চোখে তাকায় মৃত্তিকার দিকে। মেয়েটাকে এখানে দেখে বড্ড ভালো লাগছে আফিমের। সুখকর অনুভূতি ঝাপটে ধরেছে। নত হয়ে দাঁড়িয়ে রইল মৃত্তিকা। বলার মতো কিছুই পেল না। আফিম কিছুটা শান্ত কণ্ঠে বলল, আমার একটা কথা রাখবে মৃত্যু? মৃত্তিকার গা শিউরে ওঠে। আফিমকে তো এতটা দুর্বল মনে হয়নি। তার কথার ঝংকারটা কোথায়? মৃত্তিকা সম্মতি জানালে আফিম বলে, সুমন হাসপাতালে ভর্তি, ওর অবস্থা কেমন জানতে ইচ্ছে করছে। তুমি একটু হাসপাতালে গিয়ে দেখে আসবে ওকে। অপারেশন ঠিকঠাক হচ্ছে কিনা জানাটা দরকার।
এক মুহূর্তের জন্য আফিমকে একটা আবেগী মানুষ মনে হলো মৃত্তিকার। তার হৃদয় বুঝি ওই ছোট্ট ছেলেটার জন্য কাঁদছে। এখানে বন্দি অবস্থায় থাকার পরেও ছেলেটার হেলদোল নেই, নিজেকে বন্দিদশা থেকে মুক্ত করবার চাকচমকপূর্ণ আয়োজন নেই। তার মনে চিন্তা ওই বাচ্চাটার জন্য। মৃত্তিকার চোখ ছলো ছলো করে ওঠে। আফিমের এই রূপ তার অজানা। এক আফিম বহু রূপে বহুভাবে মৃত্তিকার সামনে এসেছে। মৃত্তিকা মলিন হেসে বলে, আপনারা খাবারটা খান, আমি হাসপাতালে যাব এখনই। শান্ত আর বাকিরা খেতে শুরু করেছে। মৃত্তিকা ওদের দিকে চেয়ে খুব আত্মবিশ্বাসী কণ্ঠে বলে ওঠে, আপনাদের মুক্ত করব, আমাকে একটু সময় দিন। দাঁড়ালো না মৃত্তিকা, চলে এলো দ্রুত। মৃত্তিকার একটি ক্লাসমেট আছে, তার ভাই একজন সাংবাদিক। শহরের 80% মানুষ জানে না ঠিক কী কারণে আফিম রাস্তায় অবরোধ করে বসেছিল, কেন রাস্তা আটকে পথচারীদের কাজে বিঘ্ন ঘটাচ্ছিল। কারণটা যদি সামনে আসে নিশ্চয়ই সবাই আফিমকে ভালো ছেলে বলেই সংজ্ঞায়িত করবে। আফিমকে ধরে নিয়ে যাওয়ায় বাকিরাও রুখে দাঁড়াবে। মৃত্তিকা তার বন্ধু জামিলের থেকে তার ভাই জিহাদের নাম্বার নেয়, টুকটাক কথা বলে তাকে হাসপাতালে নিয়ে আসে। সুমন নামের ছেলেটার অপারেশন শেষ, তাকে কেবিনে শিফট করা হয়েছে। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে ছেলেটা, অপারেশনের ঝুঁকি ছিল, এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তাররা বলেছে অ্যাক্সিডেন্টটা সুমনের ব্রেইনে ইফেক্ট ফেলতে পারে। করিডোরে সুমনের বাবা মায়ের সাথে দেখা হয় মৃত্তিকার। মৃত্তিকা যখন জানায় সে আফিমের লোক, তখন ওরা হাউমাউ করে কেঁদে ওঠে, জড়িয়ে ধরে মৃত্তিকাকে। ক্রন্দনরত কণ্ঠে সুমনের মা বলে ওঠে, পোলাটা আমার সুমনের জন্য বিচার চাইছে, দেখা পুলিশারে ধইরা নিয়ে গেছে। এখন কেরা আমার পোলার জন্য আওয়াজ তুলবো? ভালো মানুষের কেউ ভালো থাকতে দেয় না। মৃত্তিকা মহিলাকে শান্ত করে বলে, ঠিক কিভাবে কি হয়েছিল, আফিম আপনাদের জন্য কতটা কি করেছিল সবটা আমাদের বলবেন। ক্যামেরায় রেকর্ড করে টিভিতে প্রচার করা হবে, তবেই আফিম মির্জাকে মুক্ত করতে পারবো আমরা। কথা মতো কাজ হলো। কান্নাকাটি করে সুমনের বাবা মা জবানবন্দি দিল। ক্যামেরায় সব কিছু রেকর্ড করে নিল জিহাদ। প্রথমে সোশ্যাল সাইটগুলোতে ভিডিওটি ছেড়ে দেওয়া হয়, পরপর টিভিতেও কাস্ট করা হয়। সবটা এত সহজে হবে ভাবতে পারেনি মৃত্তিকা। তবে এসবের সবচেয়ে বড় ভূমিকা রাখলো আফিমের বন্ধুরা, যাদের পুলিশ অ্যারেস্ট করেনি। আফিমের বন্ধুরা লোক জড়ো করে ফেলে। শহরের যেসব মানুষ আফিমকে সহ্য করতে পারতো না, তারাও এগিয়ে আসে মিছিলে। দলবদ্ধ হয়ে অনেকেই ছুটে যায় থানার দিকে। টিভি নেই দুনিয়ায় বিস্ময়কর ঘটনা ছড়িয়ে গেল মুহূর্তেই। আশরাফ মির্জার ছেলে বলে সকলে যেন এই তথ্যটা আরও ভালোভাবে গ্রহণ করে নিল। শহরের সব ছেলে আফিমের জন্য এগিয়ে বসে। সারা দুপুর থানার সামনে বসে থাকে ওরা। সাংবাদিকদের দেখে মৃত্তিকা লোকায় নিজেকে, বাড়ি চলে আসে। বাড়ির কেউ যদি জানে মৃত্তিকা এইসব করেছে, নির্ঘাত মারবে ওকে। এইসবে জড়িয়ে যেতে চায়নি মৃত্তিকা। তবে আফিমকে বিনা দোষে হাজতে দেখে মনও মানেনি। ধনী লোকটির নাম জগরুল হোসেন। ক্ষমতা খাটিয়ে পুলিশকে নিজ হাতে রেখে আফিমকে অ্যারেস্ট করার জন্য অনেক টাকা দিয়েছে পুলিশকে। তাই তো রিস্ক থাকা সত্ত্বেও আফিমকে ধরেছিল পুলিশ। সারাদিন থানার সামনে শত শত লোক বসেছিল। টিভিতে প্রচার হওয়ায় অপর মহলেও পৌঁছে গেছে খবরটি। জমরুলকে অ্যারেস্ট করে আফিম ও তার বন্ধুকে ছেড়ে দেওয়ার জন্য আদেশ করা হয়েছে। মৃত্তিকা দুপুরে বাড়ি ফিরে আর যায়নি ওদিকে। সে মেয়ে মানুষ, রাত অবধি বাইরে থাকা একদমই মানে না। ঘরে বসেই টিভি চালিয়ে সবটা দেখছে সে। মৃত্তিকার বাবা মা মেহমেদ সবাই পুরো সময়টা টিভিতে নজর রেখেছে। আফিমকে ছেড়ে দেওয়ায় শহরের হইহুল্লোড় পড়ে গেছে। বাহিরে বাজে ফুটছে, বক্স বাজছে। আফিমের ছেলেপেলেদের আনন্দের শেষ নেই। রাত বেড়ে যাওয়ায় ঘরে ফিরে মৃত্তিকা। ধুলোবালিতে মুখ আর চুল নষ্ট হয়ে গেছে বলে এই রাতেও গোসল করে মৃত্তিকা। গামছা দিয়ে চুল ঝাড় দিয়ে আয়নার সামনে দাঁড়াতেই টেবিলের উপর থেকে তার ফোনটা বেজে ওঠে। নাম্বারটা পরিচিত মনে হয় মৃত্তিকার। কল ধরে ওপাশের মানুষটিকে সালাম জানায় মৃত্তিকা। সালামের উত্তর দিয়ে আফিম বলে ওঠে, বাইরে বেরো তো। মৃত্তিকা তবদা খেয়ে বলে, আপনি কোথায়? তোমাদের ফ্ল্যাটের সামনে। এখানে কি করছেন? বাড়ি যান, রেস্ট নিন। তোমাকে দেখতে এসেছে মৃত্যু, একটুখানি দেখা দাও, চোখ দুটোকে প্রশান্তি দাও। মৃত্তিকার দেহ কেঁপে ওঠে, লোমকূপ খাড়া হয়ে ওঠে। আফিম এসব কি বলছে? কেনই বা বলছে? কঠোর হয়ে মৃত্তিকা জবাব দেয়, আমি কোথাও যাব না, আপনি বাড়ি ফিরে যান।
তোমাকে না দেখে আমি যাব না মৃত্যু, এখানেই সারা রাত দাঁড়িয়ে থাকবো। আমি জানি আমি কষ্ট পেলে তুমি সুখ পাও না। এসব কী ধরনের কথা বলছেন? ধন্যবাদ জানাতে এসেছেন তো অন্য একদিন দেখা হবে। দয়া করে বাড়ির সামনে থেকে সরে যান, কেউ দেখে ফেললে খারাপ ভাববে। ধন্যবাদ দিতে আসেনি মৃত্যু, ভালোবাসা দিতে এসেছে, গ্রহণ করবে? এক লহমায় উত্তপ্ত দেহ শীতল হয়ে আসে মৃত্তিকার। অজানা আতঙ্কে বুকে রক্তক্ষরণ হয়। রেগে গিয়ে মৃত্তিকা বলে, আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না, দয়া করে আমার থেকে দূরে থাকুন। আল্লাহর দোহাই লাগে, এইসব কথা মুখে আনবেন না। তোমাকে ছাড়া আমার পাগল পাগল লাগছে মৃত্যু, যতক্ষণ না দেখছি ততক্ষণ প্রাণ জুড়াবে না, একটুখানি দেখা দাও। মৃত্তিকা খট করে কলটা কেটে দিল। গায়ে এখনো কাঁপছে ওর। ব্যালকনির পর্দা ঠেলে সে তাকায় রাস্তার দিকে। আফিম দাঁড়িয়ে আছে, ক্ষণে ক্ষণে উকি দিচ্ছে এইদিকে। ভয়ানক বিপদে পড়ে গেল মৃত্তিকা। আফিম তার বন্ধুদের ছেড়ে এখানে দাঁড়িয়ে আছে। মানুষ কি বলবে? কেউ বিষয়টা আজ করতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। মেহমেদ ভাই এসব টের পেলে মৃত্তিকাকে হয়তো বা বাড়ি থেকেই বের করে দিবে। কিন্তু আফিম মতো নাছরবান্দা ঘাড়তেরা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, সরে যাওয়ার নামগন্ধ নেই। মৃত্তিকা আড়াল থেকে ছেলেটাকে দেখে। এত দূর থেকেও আফিম মৃত্তিকার ছটফটে স্বভাব টের পায়। ব্যালকনিতে মানবীর ছায়া দেখে টেক্সট করে মৃত্তিকার ফোনে, লিখে, আমি জানি তুমি ঘুমোনি, এখনই আসবে নাকি আমি আসবো? মৃত্তিকার টেক্সটটা দেখে ভয় পায়। আফিমকে সাহায্য করে সে নিচেই বিপদে পড়ে গেছে। এই লোক কবে তার পিছু ছাড়বে? কবে মুক্তি মিলবে মৃত্তিকার? কেউ যদি দেখে ফেলে, আবার না গেলে আফিমও চলে আসবে। ওর উপর একদমই বিশ্বাস নেই মৃত্তিকার। ভাবতে ভাবতে মাথা ধরে মৃত্তিকার। আফিমকে মেসেজ দিয়ে বলে, আজ না, কাল দেখা করব, প্লিজ আজ চলে যান। আফিম মেসেজ পেয়ে কাদুলিয়ে হাসে। ফিরতি মেসেজ পাঠিয়ে বলে, কথার খেলাপ করবে না মৃত্যু, চলে যাচ্ছি ঠিকই, একেবারের জন্য যাচ্ছি না। তুমি আজ যা করেছো তার প্রতিদান না দিয়ে আমি ছাড়ছি না তোমাকে। সূর্য তেজ ছড়াচ্ছে, হাওয়া বইছে দৃঢ়ভাবে। রুক্ষ হয়ে আছে ধরণী। কাজের সন্ধানে পাখিরা ঘুরে বেড়াচ্ছে। অদূরে আকাশে ঝাঁকঝাক্কা করে বেড়াচ্ছে। শিকার পেয়ে গেছে বোধহয়। বর্ষা পেরিয়ে শরৎ আসতে চলেছে। মাঠে মাঠে কাশফুল সফেদ রঙে মুড়ে যাচ্ছে। নিছক অবহেলায় গাছের নিচে পড়ে আছে শুকনো বড় বড় পাতা। মৃত্তিকার ধারণা সে এখন ওই পাতার মতোই। সামান্য হাওয়াতেই মুখ থুবড়ে পড়ে যায় সে। ওই খড়খড়ে পাতার মতোই অপ্রয়োজনীয়, অথচ মানবী সে, যার জীবনে প্রত্যাশা বলে কিছুই নেই। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে মৃত্তিকার। রাতে চট করে ঘুম আসেনি। আফিমের কথাগুলো মস্তিষ্কে গেঁথে গেছে একদম। অপ্রত্যাশিত আশঙ্কায় বুক কাঁপছে রীতিমতো। মৃত্তিকা নাদান নয়, তার বয়সও 20 পেরিয়েছে। প্রাপ্তবয়স্ক নারী সে। কোন পুরুষের চাহনি কেমন তা বুঝতে বেগ পেতে হয় না। নারীর ষষ্ঠ ইন্দ্রিয় প্রায়শই জানান দেয় তার পরিপক্কতার পরিধি। তাছাড়া আফিম কালকে এ নিয়ে বিনিয়ে কিচ্ছু বলেনি। যা বলেছে সরাসরি সংক্ষিপ্তভাবে বলেছে। ধন্যবাদ দিতে আসেনি, ভালোবাসা দিতে এসেছি, গ্রহণ করবে? এই বাক্যটুকু মন থেকে যাচ্ছেই না। বুঝতে একটু অসুবিধা হচ্ছে না আফিম তাকে পছন্দ করে। ঠিক কেমন পছন্দ তা যদিও বোঝা বাকি মৃত্তিকার। কারণ প্রথম থেকে আফিম তার সাথে ভালো করে কথা বলেনি। ছেলেটা তার বখাটেপনা দেখিয়েছে মৃত্তিকাকে। তবে গতকাল যা বলল তাকে ফেলে দেবার মতো। মৃত্তিকা সকালে যাকে পড়ায় তার আজ স্কুল অফ, তাই 10টার দিকে তাকে যেতে বলেছে। মৃত্তিকা ঘুম থেকে উঠেছে 8টার পরে। প্রতিদিন 6টা বাজলেই ঘুম ভাঙে। তাড়াহুড়ো করে রান্না করে মেহমেদের লাঞ্চ প্যাকেট করে দেয় সে। ইরহামের জন্য ঝোল করে, মশলাপাতি কম দিয়ে নুডলস রান্না করে। ঘুম ভেঙে তড়িঘড়ি করে বেরিয়ে দেখে মেহমেদ নেই। আব্বুও দোকানে চলে গেছে না খেয়ে। জাহানারা আর ইরহাম বিছানায় পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। মেহমেদ চলে গেলে জাহানারা ঘুমায়। মৃত্তিকার মনটা খারাপ হয়ে গেল। আব্বু না খেয়ে চলে গেল। দুপুরে ফিরবে কিনা কে জানে। দোকানের পাশের হোটেল থেকে পরোটা কিনে খাবে হয়তো, তাতে কি আর মন ভরবে? মৃত্তিকা রান্নাঘরের পাশে রাখা ফ্রিজ খোলার চেষ্টা করে। দুবার টেনে টেনে ফ্রিজের ডোর খুলতে না পেরে দেখে ফ্রিজ লকড করা। অবাক হয় মেয়েটা। 12 বছর ধরে এই ফ্রিজটা তাদের বাড়িতে আছে, কখনো তো লক করা হয়নি। আজ হঠাৎ ফ্রিজের তালা কে মেরে দিল? সবজিগুলো সব ফ্রিজেই রাখা। মৃত্তিকা হেলে তুলে যায় মায়ের ঘরে। মৃত্তিকার মা কাঁথা সেলাই করছেন। অসুস্থতায় নুয়ে গেছেন তিনি। বয়সটা আজকাল খুব বেশি মনে হয়। মৃত্তিকার দরজা ঠেলে দাঁড়িয়ে থেকে বলে, ও মা,
ফ্রিজ লক করেছো কেন? ভ্রু কুচকে তাকালেন মৃত্তিকার মা, বললেন, কি বলিস? ফ্রিজে তালা মারা থাকবে কেন? আমি তো দেখলাম লক করা। ডিম বিয়ে করব, পারছি না। মৃত্তিকার মা কি যেন ভাবে, পরক্ষণে তাচ্ছিল্য করে হেসে বলে, জাহানারা মা জাহানারার জন্য অনেক ফল, মিষ্টি, দই, আচার পাঠিয়েছে, বোধহয় সেজন্যই ফ্রিজে তালা মেরেছে। মৃত্তিকা বিরক্ত সুরে বলে, রেখেছো তো কি হয়েছে? ফ্রিজ লক করে রাখবে কেন? মৃত্তিকার মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর আব্বু, তুই কিংবা আমি যদি ফলমূল খেয়ে ফেলি সে ভয়ে তালা মেরেছে।